আচ্ছা, আমাদের গত দিন যেখানে শেষ হয়েছিল যে হোকেলের সূত্র অনুসারে যারা অ্যারোমেটিক হয় তাদের জন্য অ্যারোমেটিকের শর্ত। এবারে আসা যাক যে যৌগগুলি অ্যারোমেটিক হবে না, অর্থাৎ হুকেলের 4n+2 নিয়মটা যারা মেনে চলে না, তখন তাদেরকে আমরা কী নামে ডাকবো? অর্থাৎ যারা অ্যারোমেটিক নয় তাদেরকে দুটো নামে ডাকা হয়, কেউ বলে অ্যান্টি অ্যারোমেটিক, কেউ বলে নন অ্যারোমেটিক। আমরা কোনটা অ্যান্টি অ্যারোমেটিক আর কোনটা নন অ্যারোমেটিক সেটা একটা ছক থেকে আমরা নির্ণয় করি। মাঝখানে একটা আকার কেটে দিলাম। একদিকে অ্যান্টি অ্যারোমেটিক আর একদিকে নন অ্যারোমেটিক। একটা অ্যান্টি অ্যারোমেটিক আর একটা বলো নন অ্যারোমেটিক। ওকে, যে সমস্ত যৌগ হুকেলের 4n+2 নিয়ম মেনে চলে না তাদেরকে দুটো নামে ডাকা হয়, কেউ অ্যান্টি অ্যারোমেটিক, কেউ নন অ্যারোমেটিক। প্রথমে আসি অ্যান্টি অ্যারোমেটিক কারা না। 1 নম্বর, যৌগে সমতলীয় বলয় উপস্থিত। সমতলীয় বলয় উপস্থিত, এটা আমাদের অ্যারোমেটিকেরও কথা ছিল যে অবশ্যই বলয়টা হবে সমতলীয় বলয়। দ্যাট ইজ প্রত্যেকটা পরমাণুর সংকরায়ন sp2 হইবে, এটা একটা ছিল। আর দ্বিতীয় নম্বর, যৌগে 4n সংখ্যক ডিলোকালাইজড পাই ইলেকট্রন উপস্থিত থাকিবে। 4n সংখ্যক ডিলোকালাইজড পাই ইলেকট্রন থাকিবে। মিলিয়ে দিই, হুকেলের সূত্রে আমরা পড়েছি 4n+2 সংখ্যক, আজকে পড়লাম 4n সংখ্যক ডিলোকালাইজড পাই, অর্থাৎ যে সমস্ত পাই ইলেকট্রন রেজোনেন্সে আবদ্ধ তার সংখ্যাটা হবে 4n। n এর মান 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। দ্যাট ইজ ডিলোকালাইজড পাই ইলেকট্রনের সংখ্যা হয় 0, না হলে 4, না হলে 8, না হলে 12, এই সংখ্যাগুলো থাকবে, তাদেরকেই আমরা বলবো অ্যান্টি অ্যারোমেটিক। আচ্ছা, এই দুটোই এর বৈশিষ্ট্য। এবার এক্সাম্পলে আসা যায়, আমরা চিনব কী করে অ্যান্টি অ্যারোমেটিক। এই একটা উদাহরণ লিখলাম, দুদিকে দুটি ডবল বন্ড, সাইক্লোবিউটাডাইন, আচ্ছা, মিলিয়ে না। 1, 2, 3, 4 প্রত্যেকটা কার্বনে ডবল বন্ড থাকায় এদের প্রত্যেকের সংকরায়ন sp2, তাই অবশ্যই বলয়টা হবে সমতলীয় বলয়। এবং একই সঙ্গে 4n সংখ্যক ডিলোকালাইজড পাই ইলেকট্রন, 4n সংখ্যক অর্থাৎ 2 আর 2 4, টোটাল পাই ইলেকট্রন কটা? 4টা। 4n মানে 4-এর গুণিতকের আকারে ইলেকট্রন হবে, পাই ইলেকট্রন 4, 8, 12, 16 ইত্যাদি এই সংখ্যাগুলো হবে। এখানে 4 ইন্টু n এর মান 1 হয়ে গেছে, তাই এটাই হচ্ছে একটা অ্যান্টি অ্যারোমেটিক যৌগ। একইভাবে এই ধরনের একটা যৌগ, ডবল বন্ড আর মাঝখানটায় একটা প্লাস দিয়ে দিলাম। এই যৌগটা দুটো ডবল বন্ড আর একটা মাঝখানে প্লাস। আচ্ছা, এই যৌগটাতে দেখো দুটো পাই বন্ধন আছে, তাই পাই ইলেকট্রন 2 আর 2 হিসাব করলে মোট 4 পাচ্ছি। এরও 2, এটারও 2, মোট কত পাচ্ছি? 4। আর এখানে প্লাস থাকায় এই কার্বনেরও সংকরায়ন sp2, এটাও sp2। দ্যাট ইজ এটা পুরোটা সমতলীয় বলয়, আর পাই ইলেকট্রনের সংখ্যা সেই 4 পাচ্ছি, মানে 4n সংখ্যক। ডিলোকালাইজড মানে পাই বন্ধনগুলো সব রেজোনেন্সে থাকবে, একটা ছাড়া একটা থাকবে, তাই এটাকেই আমরা বলি এটা একটা অ্যান্টি অ্যারোমেটিক যৌগ। এর নামটা হচ্ছে
5টা কার্বন পেন্টা ডাই ইনাইল ক্যাটায়ন, সাইক্লোপেন্টা ডাই ইনাইল ক্যাটায়ন, এটাই একটা অ্যান্টি অ্যারোমেটিক যৌগ। তাহলে অ্যান্টি অ্যারোমেটিক যারা হুকেলের 4n+2 নিয়ম মেনে চলবে না, তারাই হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। আর তাদের পাই ইলেকট্রনের সংখ্যাটা আমরা হিসাব করলে 4-এর গুণিতকের আকারে 4 পাবো, 8 পাবো, 12 পাবো, 16 পাবো, এই করে পরপর পরপর চলতে থাকবে। ওরাই হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। এবার এ পাড়াতে আসি, নন অ্যারোমেটিক তারা না, এর উল্টো কথাগুলো, এরাও হুকেলের 4n+2 নিয়ম মেনে চলবে না। মানে 4n+2 নয়, পাই ইলেকট্রন 4-এর গুণিতকের আকারে 4, 8, 12, 16 এই সংখ্যাগুলো পাবো, তারাও নন অ্যারোমেটিক হবে। তাহলে অ্যান্টি অ্যারোমেটিকের সঙ্গে নন অ্যারোমেটিকের পার্থক্যটা হচ্ছে যে এদের সমতলীয় বলয় আছে, এদের সমতলীয় বলয় থাকবে না। এই যে যৌগে অসমতলীয় বলয় উপস্থিত, সমতলীয় বলয় নয়, অসমতলীয় বলয় উপস্থিত, সমতলীয় বলয় নয়। এখানে কার্বনের সংকরায়ন সবকটা sp2 হবে না, একটা বা দুটো কার্বন পাবে যার সংকরায়ন sp3। পুরো বলয়টা একই সমতলে থাকবে না, সমতল থেকে বাইরে চলে যাবে, সেটাকে আমরা বলি অসমতলীয় বলয়। আর 2 নম্বরে সেকেন্ড পয়েন্ট দুজনের একই, যৌগে 4n সংখ্যক ডিলোকালাইজড পাই ইলেকট্রন উপস্থিত থাকিবে, ডিলোকালাইজড পাই ইলেকট্রন উপস্থিত থাকবে। যে পাই ইলেকট্রনের সংখ্যাটা অবশ্যই 4n সংখ্যা, এরও যা হিসাব এরও তাই, 4, 8, 12, 16 এই সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। সঙ্গে বলয়টা অবশ্যই অসমতলীয় বলয়। এই যে আমরা উদাহরণে দেখি, যেমন এই যৌগটা আগে এখানে প্লাস ছিল, এখানে প্লাসটা আমরা বন্ধ করে দিলাম, দুদিকে দুটো ডবল বন্ড, সাইক্লোপেন্টাডাইন, সাইক্লোপেন্টাডাইন, দুটো ডবল বন্ড আছে সাইক্লোপেন্টাডাইন, মিলিয়ে দিই 1, 2, 3, 4, এই 4টা কার্বন sp2 ডবল বন্ড আছে বলে, কিন্তু এই কার্বনটা sp2 নয়, এর কার্বনের সংকরায়ন হচ্ছে sp3, যেটা বলছে সমতলের বাইরে চলে গেছে, সমতলের বাইরে চলে গেছে, তাই এটা হচ্ছে অসমতলীয় বলয়। এখানে সমস্ত কার্বনের সংকরায়ন sp2, ডবল বন্ড কনস্ট্যান্ট থাকবে, কিন্তু এখানে একটা বা দুটো কার্বন যে ডবল বন্ডের সংস্পর্শে নেই, তারা হবে নন অ্যারোমেটিক। জলজ্যান্ত sp3 সংকরায়িত কার্বন, আর অবশ্যই পাই ইলেকট্রন যে 2 আর 2, 4 আছে, এটা তার যেমন হিসাবে আছে এটা। বা তারপরের উদাহরণ, দুটো ডবল বন্ড আছে, দুটো ডবল বন্ড, এটা বেনজিন বলয় নয়, একটা ডবল বন্ড কমিয়ে দেওয়া হয়েছে, ডবল বন্ড একটা কমিয়ে দেওয়া হয়েছে। এই কার্বনটা এবং এই কার্বনটা, এদের দুজনের সংকরায়ন হচ্ছে sp3, এই দুটোরই সংকরায়ন বলো sp3। তাহলে এরা যেই sp3 হলো, এই অংশটা সমতলের বাইরে চলে গেছে, সমতলের বাইরে চলে গেছে, আউট অফ সমতল হয়ে গেছে। এটার নাম সাইক্লো হেক্সাডাইন, সাইক্লোহেক্সাডাইন, সাইক্লোহেক্সাডাইন। তুমি পাই বন্ধন হিসাব করলে 2 আর 2, 4টা 4n সিস্টেম, 2 আর এরও 2, মোট কটা 4টা পাই ইলেকট্রন। 6টা আর হলো না, জলজ্যান্ত দুটো কার্বনের সংকরায়ন আমরা কি পেয়ে গেছি, sp3 পেয়ে গেছি। তাহলে এখানে পুরো বলয়টা সমতলে থাকলো না। এক কথায় যারা 4n সংখ্যক ডিলোকালাইজড পাই ইলেকট্রন দেখায়, হুকেলের সূত্র যারা মেনে চলে না, তারা হয় অ্যান্টি অ্যারোমেটিক, না হলে নন অ্যারোমেটিক হবে। এবার কোনটা কোন ক্যাটাগরি, না অ্যান্টি অ্যারোমেটিক হলে সবকটা সংকরায়ন হবে sp2, আর নন অ্যারোমেটিক হলে একটা বা দুটো কার্বন পাবে যার সংকরায়ন বলব sp3, তবেই সে হবে নন অ্যারোমেটিক। আচ্ছা, এই অংশটা আমাদের আগের দিনের
যে পার্টটা ছিল অ্যারোমেটিসিটি, তারই শেষ অংশটা ছিল। এরপরে আর অল্প একটু অংশ আছে এই চ্যাপ্টারের, লিখিয়ে দেব। সমাবয়বতা, অ্যারোমেটিক যৌগের সমাবয়বতা, এক লাইনের পড়া। সমাবয়বতা, আচ্ছা সমাবয়বতা হচ্ছে আমরা একটা গঠনকে কত রকমভাবে লিখতে পারি। 2 বছর ধরে যে অ্যারোমেটিক পড়বে সেই যৌগগুলা লেখার পদ্ধতি একটা একটু জেনে নিই। এই যৌগটা হচ্ছে বেনজিন, এটা হচ্ছে বলো বেনজিন। বেনজিনের এই 6টা অবস্থান পরস্পরের সমান, এও কার্বন, এটাও কার্বন, এখানেও কার্বন, পরপর যে কার্বন সবাই পরস্পরের সমতুল্য এবং প্রতিটা কার্বনে একটা করে এইচ লেগে আছে। আমরা এই অবস্থায় একটা গ্রুপ এক্স বলয়ে লাগিয়ে দিলাম, একটা গ্রুপ বলয়ে লাগিয়ে দিলাম। এখন আমরা এই জায়গাটায় লিখলাম, একে 6 রকমভাবে লেখা যায়, এই গঠনটাকে 6 রকমভাবে লেখা যায়। কোনো স্টুডেন্ট বলবে আমি এই জায়গাটায় এক্স লিখব, একই। আবার কেউ বলবে আমি ওখানে না লিখে আমি এই জায়গাটাতে এক্স লিখব। অনুরূপভাবে আমরা এই জায়গাটাতে এক্স লিখব, আবার কেউ বলবে এই কোণে, আবার কেউ বলবে এই কোণে। অর্থাৎ একটা যদি গ্রুপ থাকে তাকে তুমি যেখানেই লিখো না কেন সেটা পরস্পরের সমতুল্য। এখানেও যা, এখানেও তা, এই জায়গাতেও যা, এখানেও তা, পঞ্চম অবস্থানেও যা, ষষ্ঠ অবস্থানেও তা। একে 6 রকমভাবে লেখা যায়, কিন্তু 6টা গঠন নয়, গঠন একটাই হয়েছে। আচ্ছা এবার ধরো দুটো গ্রুপ আছে, একটা এক্স আর একটা নতুন গ্রুপ ওয়াই। তুমি এইটা লক্ষ্য করো যে দুটো গ্রুপ কিভাবে আছে, একটা অপরটার সঙ্গে পরপর আছে না হচ্ছে একটা ছাড়া একটা পরপর। একেও 6 রকমভাবে লেখা আছে। আমরা মাঝে মধ্যে ঝগড়া করি, স্যার লিখলো এইভাবে, আমরা লিখলাম আর একদম, বা বইতে আছে আর এরকম। এটা মানে কি একেবারে আমাদেরই বোকামি যে ওটা একইভাবেই লেখা হচ্ছে। এটাকে বিভিন্নভাবে কেউ লিখতে পারে। আর কেউ বলবো এখানে এক্স লিখলো, তখন সেই জায়গাটাতে ওয়াই, এর বাম দিকও যা ডান দিকও তা। আবার কেউ বলবে আমি এক্সটাকে না এই জায়গাতে লিখতে চাই, তাহলে ওয়াইটাকে এই জায়গায় লিখো। পরপর যেন বোঝায় যে গ্রুপ দুটো পরপর আছে, তাকে তুমি যেভাবেই লিখো না কেন শুধু পরপর যদি থাকে সবটাই পরস্পরের সমতুল্য। নতুন নয়, এটা দেখতে আমাদের চোখে আলাদা লাগলেও বাস্তবটা আলাদা নয়। খাতাটা একটু ঘুরিয়ে দাও, দেখবে আগের রূপটা আবার ফিরে চলে এসেছে। পরপর দুটো গ্রুপ, তাকেও 6 রকমভাবে লেখা যেতে পারে। পরপর থাকলে যে কোনো গঠনই লিখি না কেন তাতে যেন গ্রুপগুলো পরপর থাকে। আবার কোনোটাতে ধরো 3টে গ্রুপ আছে, একটা এক্স, একটা ওয়াই আর একটা গ্যাপ দিয়ে জেড। ধরো 3টে গ্রুপ আছে, আমরা একটু পরে তো IUPAC নামকরণ শিখব। 3টে গ্রুপ আছে, শুধু মিলিয়ে নেই, এক্স তারপরে ওয়াই একটা গ্যাপ দিয়ে জেড। এই সিকোয়েন্সে তুমি যেভাবেই গঠনটা লিখো না কেন তারাই পরস্পরের সমতুল্য হবে। এই যে কেউ বললো এই জায়গাটাতে আমি এক্স লিখব, কোনো বাধা নেই, তাহলে এক্সের পরে ওয়াই, একই রোটেশানে, বাম দিক তো পুরোটা বাম দিক, ডান দিক তো পুরোটা ডান দিক, একটা গ্যাপ দিয়ে পরেরটা হবে যে। একে আরও বিভিন্নভাবে লেখা যেতে পারে। আরও আমরা যদি অন্যভাবে লিখতে চাই, কেউ বলবে হ্যাঁ এখানে এক্স আছে, তখন তার পরেরটা ওয়াই, একটা গ্যাপ দিয়ে পরেরটা হবে বলো জেড। এইটা হচ্ছে তার সমাবয়বতা। এক কথায় যে একটা গঠনকে 6 রকমভাবে লেখা যেতে পারে যারা পরস্পরের সমতুল্য। আমরা বোকার মতন কখনো ঝগড়া করতে যাব না যে এটা এইরকম ছিল আমরা কেন এটা অন্যভাবে লিখলাম, এই জায়গায় ছিল এটা অন্য জায়গায়, ওটাই এর সমতুল্য হবে। তুমি যেখানে খুশি লিখো, শুধু গ্রুপগুলোর মধ্যবর্তী যে পজিশানটা সেটা যেন একই থাকে। এটা পরপর আছে, তুমি যেভাবে লিখো তারা যেন পরপর থাকে। একটা ছাড়া একটা লিখলে তা সেটা পরস্পরের সমতুল্য নয়। এইগুলোকেই আমরা বলি সমাবয়বতা, যেটা দেখতে একরকম লাগে কিন্তু অরিজিনালি তাদের গঠনটা হচ্ছে পরস্পরের সমতুল্য, একটা অপরটার সঙ্গে সমান। আচ্ছা এরপরে এর বেনজিনের 3টে গঠন আমরা জেনে নিই, 3টে পজিশন সম্পর্কে আমরা জানব, অর্থ, মেটা আর প্যারা। আচ্ছা এখানে আসে বেনজিন বলয়ে কোনো একটা গ্রুপ এক্স এই অবস্থানে লেগে আছে। বেনজিন বলয়ে কোনো একটা গ্রুপ এক্স একটা জায়গায় লেগে আছে। আচ্ছা এই অবস্থানের সাপেক্ষে
এই কার্বনটাকে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, আর এটা হচ্ছে বলো 6 নম্বর। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 পরপর তুমি যেখানেই গ্রুপটা লেগে আছে তার সাপেক্ষে প্রথম কার্বনটা হবে 1। এবার বাম থেকে ডান দিকেও যেতে পারো, ডান থেকেও বাম দিকে যেতে পারো, যেদিকে খুশি। বোথ আর ইকুয়াল টু ইচ আদার। 1 2 3 4 5 6। এবারে শুনো, মূল গ্রুপের সাপেক্ষে পার্শ্ববর্তী যে দুটি অবস্থান আছে, এদিকে 2 আছে আর এদিকে 6 আছে, এই দুটো অবস্থানকে বলা হয় অর্থ অবস্থান। অর্থ ও হাইফেন দিয়ে বলা হয়। মূল গ্রুপের সাপেক্ষে তার পার্শ্ববর্তী যে দুটি অবস্থান 2 আর 6, এই দুটি অবস্থানকে আমরা কী নামে ডাকবো? অর্থ। আর প্রধান গ্রুপের সাপেক্ষে অর্থ অবস্থানের মাঝখানে কোণের মানটা হবে 60 ডিগ্রি। কোনটার মান হবে? 60 ডিগ্রি। প্রধান গ্রুপের সাপেক্ষে তার অর্থ অবস্থানের মাঝখানে কোণের মানটা অবশ্যই 60। তাহলে এখানে আমরা লিখে দিই 2,6, এই অবস্থানকে বলে অর্থ অবস্থান। 2 আর 6, এই দুটি অবস্থানকে বলা হয় অর্থ। শোনো, সংখ্যা দুটো ফিক্সড, জায়গা দুটো ফিক্সড নয়। এখানে x লিখলে এই জায়গা দুটো 2 আর 6 হবে, কিন্তু তুমি যদি এখানে x লিখতে তখন এই দুটো জায়গা 2 আর 6 হতো। তাই এটা কখনো ঝগড়া করতে, ও হাইফেন, অর্থকে সংক্ষেপে লেখা হয় ও হাইফেন। এটা আবার ঝগড়া করতে আসবে না যে এইটাই অর্থ, এটা বোকার কাজ। এখানে গ্রুপটা থাকলে এই জায়গাটা অর্থ হবে। তুমি এক্স এর অবস্থানটা চেঞ্জ করে দাও, তখন আর ওই জায়গাটা অর্থ হবে না, অন্য জায়গাটা অর্থ হবে, কিন্তু সংখ্যাটা নির্দিষ্ট। 2 আর 6 অবস্থানকে বলা হয় অর্থ অবস্থান। আচ্ছা, তারপরে তার পরবর্তী যে অবস্থান, এদিকে 3 আর এদিকে হচ্ছে 5, এই অবস্থান দুটিকে বলা হয় মেটা অবস্থান। মেটা। পরবর্তী যে অবস্থানটা আছে, এদিক থেকে 3 আর এদিক থেকে 5, এই দুটি অবস্থানকে বলা হয় মেটা অবস্থান। এম হাইফেন, মেটাকে লেখা হয় স্মল এম, যেটা সংখ্যার আকারে আমরা লিখি। 3 আর 5 অবস্থানকে সর্বদা বলা হয় মেটা অবস্থান। 3 আর 5 অবস্থানটাকে বলা হয় মেটা অবস্থান। মেটা। আর প্রধান গ্রুপের সাপেক্ষে মেটা অবস্থানের মাঝখানে কোণের মানটা হয় 120 ডিগ্রি। প্রধান গ্রুপের সাপেক্ষে মেটা অবস্থানের মধ্যবর্তী কোণের মান হয় 120 ডিগ্রি। আর একদম বিপরীত যে অবস্থান, 4 নম্বর অবস্থান, এটাকে বলা হয় প্যারা অবস্থান। প্যারা, যেটাকে লেখা হয় স্মল পি হাইফেন। বিপরীত অবস্থান, প্রধান গ্রুপের সাপেক্ষে বিপরীত অবস্থানটাকে বলা হয় প্যারা অবস্থান। প্যারা অবস্থান। 4 নম্বর অবস্থানকে বলা হয় প্যারা অবস্থান। 4 নম্বর অবস্থানকে বলা হয় প্যারা অবস্থান। তাহলে 2 আর 6 অর্থ, 3 আর 5 মেটা, আর 4 নম্বরটা হয় বলো প্যারা। প্রধান গ্রুপের সাপেক্ষে প্যারার মাঝখানে কোণটা হয় 180 ডিগ্রি। সবসময় 60 60 60 করে বেড়েই যাচ্ছে। অর্থটা 60, মেটা 120, আর প্যারা হয় বলো 180 ডিগ্রি। 4 নম্বর অবস্থানটাকে আমরা বলি বিপরীত অবস্থানটা হয় প্যারা অবস্থান, যার সংখ্যাটা হচ্ছে কত? 4। আবার মিলিয়ে দিই, এক্স যদি এই জায়গাতে থাকে তখন তার নিয়ারেস্ট অবস্থান দুটিকে বলে অর্থ, তার পরের দুটি অবস্থানকে বলে মেটা, আর একেবারে উল্টো অবস্থানটাকে বলা হয় প্যারা অবস্থান। 2 6 অর্থ, 3 5 মেটা, আর 4 হয় প্যারা। সংখ্যাগুলো নির্দিষ্ট, কিন্তু জায়গাগুলো কখনোই নির্দিষ্ট নয়। আচ্ছা, এটা থেকে আমরা অ্যারোমেটিক যৌগের IUPAC পদ্ধতিতে নামকরণটা আগে আমরা শিখে নিই। IUPAC পদ্ধতিতে অ্যারোমেটিক যৌগের নামকরণ। IUPAC পদ্ধতিতে অ্যারোমেটিক যৌগের নামকরণ। IUPAC পদ্ধতিতে বলো অ্যারোমেটিক যৌগের নামকরণ। আচ্ছা শোনো,
আইইউপিএসসি পদ্ধতিতে অ্যারোমেটিক যৌগের নামকরণ। আমরা অর্গ্যানিকের প্রথম চ্যাপ্টারে নামকরণ নিয়ে অনেক কিছুই শিখেছি, কিন্তু অ্যারোমেটিকের নামকরণ 2 লাইনেরই কম, আরও কম জায়গাতে হয়। আচ্ছা, এর নামকরণ শোনো। বেনজিন বলয়ে একটা করে গ্রুপ লেগে থাকলে কি নাম হয় তার একটা লিস্ট আমরা বানাবো। আগে আমরা সেই লিস্ট বানাবো। এবার নামকরণ হয় যদি মিনিমাম 2টো গ্রুপ বা 3টে গ্রুপ বা 4টা গ্রুপ, কমপক্ষে 2 বা 3 বা 4টা গ্রুপ থাকলে তাদেরই জন্য আইইউপিএসসি পদ্ধতিতে নামকরণটা হয়। একটা গ্রুপ থাকলে তার একটা নির্দিষ্ট নাম আছে, যেটা আমরা এখনই লিখব। আগে প্রায় 15টা মতো বেনজিন বলয় এঁকে একটা করে গ্রুপ বসিয়ে তার নামকরণটা আগে জেনে নিই। একটা করে গ্রুপ থাকলে কি নাম হয় সেটা আগে আমাদেরকে জানতে হবে। একটা করে গ্রুপ থাকলে তার নামটা আমাদেরকে আগে জানতে হবে। আগে প্রায় 15টা মতো যৌগ যাদের সাধারণ নামটা তোমাকে জানতে হবে, তারপরে আইইউপিএসসি পদ্ধতির নামে আমরা যাব। এই 15-16টা গঠন এঁকে তাতে আমরা নামগুলো জেনে নিই। একটা করে গ্রুপ যদি বলয় যুক্ত থাকে তখন তার কি নাম হয় সেটা আমরা নির্ণয় করি। এইরকম 17টা গঠন আমরা অঙ্কন করলাম। প্রায় 15 থেকে 17টা বেনজিন বলয় যার একটা করে গ্রুপ লেগে থাকলে কি নাম হয় সেই নামের লিস্ট আমরা আগে বানিয়ে নিই, তারপরে আইইউপিএসসি পদ্ধতিতে নামকরণে আমরা পৌঁছি। আচ্ছা, প্রথমে আসি। রিংয়ের মাথায় সিএল, এর নাম হবে ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন রিংয়ের মাথায় সিএল নাম হচ্ছে বলো ক্লোরোবেনজিন। রিংয়ের মাথায় বিআর, এর নাম হবে ব্রোমোবেনজিন। রিংয়ের মাথায় আই, আয়োডোবেনজিন। আয়োডোবেনজিন। রিংয়ের মাথায় এফ, ফ্লোরোবেনজিন বা ফ্লুরোবেনজিন। ফ্লোরোবেনজিন। আচ্ছা, রিংয়ের মাথায় CH3, এটার নাম হবে টলুইন। রিংয়ের মাথায় CH3, টলুইন। টলুইন। রিংয়ের মাথায় C2H5, ইথাইল বেনজিন। ইথাইল বেনজিন। CH3 টলুইন, C2H5 ইথাইল বেনজিন। CHO বেনজালডিহাইড। বেনজালডিহাইড। রিংয়ের মাথায় COOH বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড। রিংয়ের মাথায় NO2 নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন। রিংয়ের মাথায় NH2 অ্যানিলিন। অ্যানিলিন। রিংয়ের মাথায় OH ফেনল। OH থাকলে নাম হয় ফেনল। SO3H বলয়ের মাথায় SO3H বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিন সালফোনিক অ্যাসিড। সালফোনিক অ্যাসিড। রিংয়ের মাথায় COCH3 অ্যাসিটোফেনোন।
অ্যাসিটোফেনন। আচ্ছা, রিংয়ের মাথায় CH2OH, বেনজাইল অ্যালকোহল, বেনজাইল অ্যালকোহল। আচ্ছা, রিংয়ের মাথায় CH2Cl, বেনজাইল ক্লোরাইড, বেনজাইল ক্লোরাইড, ক্লোরাইড। আচ্ছা, রিংয়ের মাথায় OCH3, অ্যানিসোল, অ্যানিসোল। বা রিংয়ের মাথায় OC2H5, ফেনিটোল। আচ্ছা, প্রথমে তাহলে একটা করে গ্রুপ যদি বলয় লেগে থাকে তার নামটা তোমাকে জানতে হবে, এই নামটা যে নামের লিস্ট আমরা দিলাম। আচ্ছা, এবারে আসি IUPAC পদ্ধতিতে অ্যারোমেটিক যৌগের নামকরণ। আচ্ছা, নামকরণের জন্য জাস্ট এক লাইনের একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যে বলয়ে মিনিমাম যদি দুটো গ্রুপ থাকে, দুটো গ্রুপ, তিনটে গ্রুপ, তার বেশিও থাকতে পারে, তখন আমরা IUPAC পদ্ধতিতে নামকরণটা বসাবো। নামকরণের নিয়ম হচ্ছে যদি দুটো গ্রুপ থাকে তাহলে এদের একটা প্রায়োরিটি অর্ডার আমরা লিখব, গ্রুপগুলোর একটা প্রাধান্যের ক্রম লিখব। ওই প্রাধান্যে যে সামনের দিকে থাকবে সে হচ্ছে প্রধান গ্রুপ, আর বাকি সবকটাই হচ্ছে অপ্রধান গ্রুপ। প্রথমে অপ্রধানগুলোর নাম আগে লেখা হয়, তারপর প্রধান গ্রুপের নাম। এই নামগুলোর মধ্যে কোনো একটা আসবে, আগে অপ্রধানের নাম তারপরে প্রধান গ্রুপের নাম, সেটা তুমি এখান থেকেই পেয়ে যাবে। তাহলে আগে গ্রুপগুলোর প্রাধান্য ক্রমটা আমরা লিখি। কার্যকরী মূলকের প্রাধান্যক্রম, কার্যকরী মূলকের প্রাধান্যক্রম। একাধিক কার্যকরী মূলকের মধ্যে প্রায়োরিটি অর্ডার আছে। অর্ডারে একদম সামনের দিকে থাকবে COOH, -COOH গ্রেটার দেন -SO3H, CONH2, CN, CHO, CO, CH2OH, CH3, OH, NH2, NO2 এবং ফাইনালি -X মানে হ্যালাইড, যার মধ্যেই চারজন আছে, FClBrI। আচ্ছা, এটা হচ্ছে প্রায়োরিটি অর্ডার। আচ্ছা, আর দুটো নাম এখানে যোগ করতে হবে। বেনজিন বলয়ে CONH2, এটার নাম হচ্ছে বেনজামাইড, বেনজামাইড এটা একটা নাম। আর বেনজিন বলয়ের মাথায় CN, এটার নাম হচ্ছে বেনজোনাইট্রাইল। বেনজোনাইট্রাইল, এই দুটো নাম অতিরিক্ত যোগ হবে। আচ্ছা, এবারে আসি নিয়মে। এই প্রায়োরিটি অর্ডারকে কাজে লাগিয়ে আমরা IUPAC পদ্ধতিতে অ্যারোমেটিক যৌগের নামকরণ বসাবো। তাহলে প্রথম উদাহরণটা আগে লক্ষ্য করো, তারপরে বাকিগুলো তোমরাই করবে। আচ্ছা, প্রথমে COOH আর এই জায়গাতে Br আছে, এর নামটা আমরা কি করে লিখব? আচ্ছা, প্রথমটাকে দেখে নাও। COOH আর Br অর্ডারে দেখো, COOH একদম ফার্স্ট আছে, Br একদম লাস্ট আছে। তাহলে এইটা হচ্ছে প্রধান গ্রুপ, প্রধান গ্রুপের কার্বন সবসময় 1 নম্বর হবে, 1। তাহলে এটা 2 আর এটা 3। তাহলে অপ্রধানটা আছে 3 নম্বরে, এ Br এর নাম হচ্ছে ব্রোমো, 3-এ আছে, তাই এর নাম হচ্ছে 3-ব্রোমো।
অপ্রধান গ্রুপের সংখ্যা সহ নাম। এরপর রিংয়ের মাথায় COOH থাকলে এখানে লিস্ট থেকে দেখো নাম লেখা আছে, COOH নাম লেখা আছে, বলো বেনজোইক অ্যাসিড। তাহলে এটার নাম 3-ব্রোমো বেনজোইক অ্যাসিড, 3-ব্রোমো বেনজোইক অ্যাসিড। এইটাই এর IUPAC নাম, এক লাইনের পড়া। প্রধান গ্রুপের যে নামটা হবে সেটা আমাদের এই লিস্ট থেকে পাবে, আর যে অপ্রধান তার নামটা আগে লিখে দিতে হবে। এই যে অপ্রধানটা BR, এটা কত নম্বরে আছে? 3 নম্বর। নাম্বারিং করা হয়, প্রধান গ্রুপের কার্বন যেন 1 হয়, তারপরে বাকি 2, 3 যেমন আছে। 3-এ অপ্রধান আছে, তাহলে 3- অপ্রধান গ্রুপটার নাম হচ্ছে ব্রোমো। BR লেগে আছে ব্রোমো, Cl থাকলে ক্লোরো, I থাকলে আয়োডো, NO2 থাকলে নাইট্রো, NH3 থাকলে অ্যামিনো, OH থাকলে হাইড্রোক্সি, এই নামগুলো আসবে। তারপর প্রধান গ্রুপের নাম, সেটা তো তুমি এই লিস্ট থেকেই পাবে, এখান থেকেই আছে, 3-ব্রোমো বেনজোইক অ্যাসিড। আচ্ছা, এর আরও একটা নাম বলা যায়, শোনো। যদি 2টো করে গ্রুপ থাকে, কোনো স্টুডেন্ট সংখ্যার পরিবর্তে অর্থ মেটা প্যারা কথাটা ব্যবহার করতে পারে, 2টো গ্রুপের জন্য হয়, অন্য কারোর জন্য হবে না। তাহলে এটা 3-এর পরিবর্তে মেটা লেখা হয়, এটা অর্থ আর এটা মেটা। 3 থাকলে মেটা, 2 থাকলে অর্থ, 4 থাকলে প্যারা, এই 3টে সংখ্যার কোনো একটা। মেটা ব্রোমো বেনজোইক অ্যাসিড, যেটা 3-ব্রোমো বেনজোইক অ্যাসিড, তারই আর একটা নাম মেটা ব্রোমো বেনজোইক অ্যাসিড। এটাই এর IUPAC নাম, এক লাইনে পড়া। আচ্ছা, একইভাবে রিংয়ের মাথায় SO3H, যার এখানে একটা NO2 গ্রুপ লেগে আছে, 3-এ একটা NO2 গ্রুপ, তাহলে এর নামটা আমরা লিখি SO3H। দেখো অর্ডারে একদম কাছে আছে, NO2 অনেক পরে আছে, তাহলে প্রধান গ্রুপ হবে SO3H এর সঙ্গে যুক্ত কার্বন 1, এটা 2, আর এটা হবে 3। 3-এ আছে NO2, তাহলে 3-NO2 নাম হচ্ছে নাইট্রো, 3-নাইট্রো। এবার SO3H রিংয়ে লেগে থাকলে দেখো তার কি নাম লেখা আছে, বেনজিন সালফোনিক অ্যাসিড। তাহলে বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড। 3-নাইট্রোবেনজিন সালফোনিক অ্যাসিড। একইভাবে বলি, 3-এর পরিবর্তে তুমি ব্যবহার করতে পারো মেটা-নাইট্রোবেনজিন সালফোনিক অ্যাসিড, মেটা-নাইট্রোবেনজিন সালফোনিক, যেটা 3-নাইট্রো, 3-এর পরিবর্তে কেউ বলতে পারো মেটা। আচ্ছা, তারপরে EX, যদি এই ধরনের গ্রুপ থাকে, OH উল্টো দিকে NO2, OH উল্টো দিকে NO2, তাহলে আমাদের লিস্ট অনুসারে OHটা হচ্ছে হায়ার প্রায়োরিটি গ্রুপ, তাহলে এটা 1, 2, 3, এটা হবে 4। অপ্রধান গ্রুপটা 4-এ আছে, তাহলে 4-NO2 নাম হচ্ছে নাইট্রো, NO2 নাম হচ্ছে বলো নাইট্রো। এবার রিংয়ের মাথায় OH থাকলে এর নাম হয় ফেনল। প্রধান গ্রুপের নাম যেমনটি বলা আছে 4-নাইট্রোফেনল, বা কোনো স্টুডেন্ট এটাকে বলতে পারে প্যারানাইট্রোফেনল। 4-নাইট্রোফেনল, এটারই আর একটা নাম প্যারানাইট্রোফেনল। ওকে, আচ্ছা, তারপরে আসা যায়। আবার এইভাবে যে কোনো নাম তুমি করতে পারো, কিন্তু যদি একই গ্রুপ 2বার থাকে তখন তাদের নামটা কি করে আসবে? একই গ্রুপ 2বার যদি থাকে, এই একদম এক লাইনে নিয়ে না, তখন এটা 1 বললে 2 হয়ে এটা 3, দুজনেই একই গ্রুপ NO2, তখন এর নামটা লিখব 1,3- 1 আর 3-এ আছে, NO2 2বার আছে, তাই এর নামের আগে ডাই কথাটা যোগ হবে, ডাইনাইট্রো, 1,3-ডাইনাইট্রো। আচ্ছা, তখন NO2 বলা শেষ, খালি বলয়টা পড়ে আছে বলে এর নাম হবে বেনজিন, 1,3-ডাইনাইট্রোবেনজিন, ডাইনাইট্রোবেনজিন।
অর এখানেও সেই অর্থ মেটাপেরা কথাটা ব্যবহার করে দাও। এই গ্রুপটার সাপেক্ষে এটা মেটাতে আছে, তখন 3-এর জায়গায় লিখো মেটা হাইফেন ডাইনাইট্রোবেনজিন, মেটা হাইফেন ডাইনাইট্রোবেনজিন, মেটা ডাইনাইট্রোবেনজিন। আচ্ছা, একইভাবে একই গ্রুপ, এটাও বিআর আছে আর এটাও বিআর আছে, তখন এদের নামটা আমরা কি করে বলবো? ভিন্ন গ্রুপ থাকলে তার জন্য জানলাম, একই গ্রুপ যদি থাকে, এটা 1 হলে এটা 2 হবে, তাহলে 1,2 হাইফেন ডাই ব্রোমো বেনজিন, 1,2 ডাই ব্রোমো বেনজিন। বা এটার সাপেক্ষে এটা অর্থতে আছে, একটা ধরবে না, পরের সংখ্যাটা ধরে অর্থ মেটাপেরা বলতে হবে। অর্থ হাইফেন ডাইব্রোমো বেনজিন। এই হচ্ছে 2টো করে গ্রুপ থাকলে তাদের সাধারণ নামকরণ, আইইউপিএসসি পদ্ধতিতে সাধারণ নামকরণ। আচ্ছা, এবারে 3টে গ্রুপ থাকলে তার জন্য দেখি তো কী পদ্ধতি আছে। একই নিয়ম, শুধু এটুকুই বলা, 3টে গ্রুপ থাকলে অর্থ মেটাপেরা ব্যবহারযোগ্য না, এই সংখ্যাটাই তোমাকে বলতে হবে। 2টো গ্রুপ থাকলে অর্থ মেটাপেরা দিয়ে বলা যায়, 3 বা তার বেশি গ্রুপের জন্য আদৌ প্রযোজ্য নয়, সংখ্যাটাই শেষ কথা। আচ্ছা, SO3H এর এদিকেও NO2 আর এখানেও NO2, 3টে করে গ্রুপ আছে, তার নামকরণটা আমরা কী করে করবো? একটা অন্তত জেনেলেই। তাহলে প্রধান গ্রুপ SO3H এটা 1, 2, 3, 4, 5, 6। যে প্রধান গ্রুপ তার কার্বনটা 1 হবে, তারপরে অপ্রধানকে যেদিক থেকে কাছে পাওয়া যায়, এটা বোথ সাইড সমান। তাহলে 3 আর 5-এ একই গ্রুপ আছে, 3,5 ডাইনাইট্রো, 3,5 ডাইনাইট্রো। এবার রিংয়ের মাথায় SO3H থাকলে এর নাম হয় বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিন সালফোনিক অ্যাসিড। ওকে। আচ্ছা, একইভাবে COOH, একদিকে NO2 আর একদিকে হচ্ছে বিআর, এই গ্রুপটা আছে। 3টে আলাদা আলাদা গ্রুপ আছে, তাদের নাম্বারিং আমরা কী করে করব? তার নিয়মটা একটু জেনে নেই। প্রায়োরিটি অর্ডারে COOHটা শুরুতে আছে, তাহলে এটা 1, তাহলে 2, এটা 3 আর এটা 4, 5, 6 যেমন আছে। অপ্রধান গ্রুপ 3-এও আছে, 4-এও আছে। কোনটা আগে বলবে? না, আলফাবেটিক্যাল অর্ডারে যার নামটা আগে আসে। NO2 নাইট্রো N দ্বারা শুরু, আর ব্রোমো বিআর বি দ্বারা শুরু, তাহলে আগে বিটা লিখব। 4 ব্রোমো 3 নাইট্রো, নাইট্রো। এবার রিংয়ের মাথায় COOH থাকলে যে নাম আমরা জানি, বেনজিন বেনজোইক অ্যাসিড। ফোর ব্রোমো 3 নাইট্রো বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। আচ্ছা, একইভাবে যদি 3টে একই গ্রুপ থাকে, এগুলো তো ভিন্ন গ্রুপ দিয়ে শিখলে, 3টে যদি একই গ্রুপ থাকে, NO2, এটাও NO2 আর এও NO2, একই গ্রুপ যদি 3টে থাকে, তখন তার নিয়মটা কি? না, এটা 1 হলে এটা 2-এর পরে 3 আর এটা 4-এর পরে 5, তখন 1, 3, 5-এ একই ব্যক্তি, 1,3,5 হাইফেন ট্রাই নাইট্রো, 3বার আছে তাই ট্রাই নাইট্রো। আগেরই নিয়ম কার্যকর, ফাঁপা বলয় মানে বেনজিন, 1, 3, 5 ট্রাই নাইট্রো বেনজিন, ট্রাই নাইট্রো বেনজিন। একে সংক্ষেপে TNB বলে কথাটা ব্যবহার করা হয়, TNB, ট্রাই নাইট্রো বেনজিন। 12-এ আইইউপিএসসি নামকরণ দিয়ে অ্যারোমেটিকের সমস্ত বিক্রিয়াই আমাদের করতে হবে। আচ্ছা, একইভাবে আর একটা উদাহরণ বসাই। বেনজিন বলয়, একটাতে আছে CHO
একটাতে আছে NO2 আর একটাতে আছে NH2। এদের নামকরণটা আমাদের লিখতে হবে। তাহলে অর্ডারে একদম CHOটা কাছের দিকে আছে মানে প্রধান গ্রুপ, এই দিক থেকে নাম্বারিং করলে এটা 3 আর এটা হবে 4। এবার এদের আগে পরে নাম লেখার পালা। না, এই গ্রুপটা আছে আচ্ছা, 3-এ আছে নাইট্রো, 4-এ আছে অ্যামিনো। আগে অ্যামিনো তারপরে নাইট্রো, তাই 4 অ্যামিনো, 3 নাইট্রো, 3 নাইট্রো। আগে অ্যামিনো এ তারপরে নাইট্রো হচ্ছে 3-এ। আচ্ছা, রিংয়ের মাথায় CHO, এর নাম বেঞ্জালডিহাইড। আচ্ছা, এই হচ্ছে IUPAC পদ্ধতিতে অ্যারোমেটিক যৌগের নামকরণ। অ্যারোমেটিক যৌগের নামকরণ। আচ্ছা, এবারে কয়েকটা পরিচিত যৌগ যাদের ডাক নামটাও জানবো প্লাস IUPAC নামও আমরা জানব। কয়েকটি যৌগের পরিচিত নাম, ট্রিভিয়াল নেম। কয়েকটি যৌগের পরিচিত নাম। কিছু যৌগ আছে যাদের ডাক নামটা আমরা জানবো, ট্রিভিয়াল নেম বলে বলা হয়। আর IUPAC নাম নিশ্চয়ই আছে। আচ্ছা, প্রথমে আসি OHCOOH, এই যৌগটা OHCOOH। তাহলে অ্যাসিড গ্রুপ, এটার কার্বন 1 আর এর কার্বনটা 2, এটা 2। 2-এ অপ্রধান গ্রুপ OH, তাই এর নাম হচ্ছে 2 হাইড্রক্সি। রিংয়ের মাথায় COOH থাকলে তার নাম হয় বেনজোইক অ্যাসিড, 2 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। বা অনেকে এটাকে বলে অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, অর্থোহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। আচ্ছা, এটার ডাক নাম স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড। এটারই ডাক নাম স্যালিসাইলিক অ্যাসিড। একইভাবে NH2COOH, NH2COOH এটার নাম। আচ্ছা, COOH এর কার্বন 1, NH2-র কার্বন হচ্ছে বলো 2, NH2-র কার্বন 2। তাহলে NH2 হচ্ছে অ্যামিনো গ্রুপ, 2 অ্যামিনো, 2 অ্যামিনো। রিংয়ের মাথায় COOH এর নাম বেনজোইক অ্যাসিড, 2 অ্যামিনো বেনজোইক অ্যাসিড। বা IUPAC নাম হবে অর্থো অ্যামিনো বেনজোইক অ্যাসিড। আর একটা নাম, কেউ বলে 2 অ্যামিনো, অর্থো অ্যামিনো বেনজোইক অ্যাসিড, যেমনটা আমরা শিখলাম। ডাক নাম হচ্ছে অ্যানথ্রানিলিক অ্যাসিড, অ্যানথ্রানিলিক অ্যাসিড, অ্যানথ্রানিলিক অ্যাসিড, অ্যানথ্রানিলিক অ্যাসিড। একইভাবে EX, OH যার অর্থতে OH দুটো পরপর আছে, এটার নাম আমরা কি লিখব? এটা 1, এটা 2। তাহলে IUPAC নাম 1,2 ডাইহাইড্রক্সি। দুটো OH আছে, এটা 1 আর এটা 2, 1,2 ডাইহাইড্রক্সি, দুটো OH
ডাইহাইড্রক্সি, এবার ফাঁপা বলয়কে আমরা বলি বেনজিন, 1,2 ডাইহাইড্রক্সি বেনজিন, বেনজিন। বা আর একটা নাম যেটা এখনই শিখে এসেছো, অর্থো হাইফেন ডাইহাইড্রক্সি বেনজিন, এটার সাপেক্ষে এটা অর্থতে আস। আচ্ছা, এই যৌগগুলাকে বলে, এটাকে বলে ক্যাটিকল, যৌগটার নাম হচ্ছে ক্যাটিকল, ক্যাটিকল। একইভাবে OH একটা ছাড়া একটা ছাড়া একটা OH, এটা 1 হলে 2-এর পর এটা 3, 3-এ OH, একই নাম বলো, তাহলে 1,3 ডাইহাইড্রক্সি বেনজিন, 1 আর 3-এ দুটো OH, বাকি যৌগটা বেনজিন, 1,3 ডাইহাইড্রক্সি বেনজিন, বেনজিন, যেটাকে IUPAC পদ্ধতিতে আর একটা নাম বল, এর সাপেক্ষে এটা মেটাতে আছে, তাহলে মেটা হাইফেন ডাইহাইড্রক্সি বেনজিন, যার আর একটা নাম রেসরসিনল, রেসরসিনল। আর একেবারে দুটো OH গ্রুপ যদি পরস্পরের বিপরীত দিকে থাকে, OH আর উল্টো দিকে OH, এটা 1, 2, 3-এর পরে এটা 4, 1 আর 4-এ OH, তাহলে 1,4 হাইফেন ডাইহাইড্রক্সি বেনজিন, 1,4 ডাইহাইড্রক্সি বেনজিন। বা IUPAC বলতে পারো যে এটা সাপেক্ষে এটা প্যারাতে আছে, তাহলে প্যারা হাইফেন ডাইহাইড্রক্সি বেনজিন, এর ডাক নাম হচ্ছে কুইনল, কুইনল। বেনজিন বলো CH ডবল বন্ড CH COOH, CH ডবল বন্ড CH COOH, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, তাহলে 3-এ C6H5 গ্রুপটা লেগে আছে, 3 ফিনাইল, 3 ফিনাইল, মোট 3টে কার্বন, প্রোপ, 2-এ ডবল বন্ড 2 in 1 ওইক অ্যাসিড, 1-এ COOH গ্রুপ আর 2-এ ডবল বন্ড, 2 in 1 ওইক অ্যাসিড, যাকে আর একটা নামে ডাকা হয় সিনামিক অ্যাসিড। সিনামিক অ্যাসিড, CH ডবল বন্ড CH COOH, 1, 2, 3, 3-এ বেনজিন বলয়, 3 ফিনাইল, মোট 3টে কার্বন প্রোপ, 2-এ ডবল বন্ড, 1-এ অ্যাসিড গ্রুপ, 2 in 1 ওইক অ্যাসিড, যাকে আমরা কি নামে ডাকি? সিনামিক অ্যাসিড। আচ্ছা, বেনজিন বলয় CH ডবল বন্ড CH CHO, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, আর এটা হচ্ছে 3 নম্বর কার্বন। এও একই IUPAC নামটা লিখবে, 3-এ ফিনাইল, 3 ফিনাইল, 3টে কার্বন প্রোপ, 2-এ ডবল বন্ড 2 in, আর 1-এ CHO মানে L, 1 L, 2 in 1 L, এটা অ্যাসিড ছিল, এটা অ্যালডিহাইড। আচ্ছা, যার ডাক নাম সিনামেলডিহাইড,
সিনামেল ডিহাইড, ডাক নাম হচ্ছে সিনামেল ডিহাইড। আচ্ছা, তারপরে যৌগ বেনজিন বলে CH3, তার তিনটে অবস্থানে তিনটে NO2 গ্রুপ, NO2 NO2 আর NO2, তিন দিকে তিনটে NO2 গ্রুপ আর একটা CH3 গ্রুপ। এটা 1 নম্বর কার্বন, এটা 2, 3-এর পর এটা 4, 5-এর পর এটা 6, 2, 4, 6-এ তিনটে NO2 গ্রুপ আছে, তাই 2, 4, 6, 2, 4, 6 হাইফেন ট্রাইনাইট্রো 2, 4, 6 ট্রাইনাইট্রো। আচ্ছা, রিংয়ের মাথায় CH3 থাকলে তার নাম হয় টলুইন, 2, 4, 6 ট্রাইনাইট্রোটলুইন, ট্রাইনাইট্রোটলুইন, যাকে সংক্ষেপে বলা হয় TNT, ট্রাইনাইট্রোটলুইন। এটাকেই বলা হয় TNT, ট্রাইনাইট্রোটলুইন, TNT। ওকে। আচ্ছা, আর একটা দুটো যৌগ আছে EX দিয়ে। বেনজিন বলে OH, একটু সিস্টেমটা লক্ষ্য করো, বলয়ের মাঝ বরাবর আমরা বসিয়ে দিলাম CH3, মাঝ বরাবর বসিয়ে দিলাম CH3। এই সিস্টেমটাকে বলে ক্রেসল, ক্রেসল সিস্টেম বলা হয়, ক্রেসল। এর তিনটে নাম আসবে, অর্থক্রেসলও হয়, মেটাক্রেসল, প্যারাক্রেসল। দেখো, OH এর সাপেক্ষে যদি CH3টা অর্থতে থাকতো তার নাম হতো অর্থক্রেসল, মেটাতে CH3 থাকলে হতো মেটাক্রেসল, প্যারাতে CH3 থাকলে তার নাম হয় প্যারাক্রেসল। আমরা একই সঙ্গে তিনটেকে বুঝিয়ে দিচ্ছি। ক্রেসল সিস্টেম বলে ডাকে, অর্থতে থাকলে ও ক্রেসল, মেটাতে CH3 থাকলে মেটাক্রেসল, প্যারাতে CH3 থাকলে হতো প্যারাক্রেসল। আর একটা সিস্টেম আছে CH3 NH2, বেনজিনের রিং বরাবর NH2, এই সিস্টেমটাকে বলে টলুইডিন, টলুইডিন সিস্টেম, টলুইডিন। আচ্ছা, এরও তিনটে নাম, যদি NH2 এর সাপেক্ষে অর্থতে হতো তার নাম হতো অর্থটলুইডিন, যদি NH2টা মেটাতে হতো, এ যে জায়গায় আছে সেখানেই থাকবে। NH2 গোল মানে তিন জায়গাতে থাকতে পারে, অর্থ, মেটা, প্যারা। অর্থতে থাকলে অর্থটলুইডিন, মেটাতে থাকলে মেটাটলুইডিন, প্যারাতে থাকলে হতো প্যারাটলুইডিন। আর একটা সিস্টেম আছে CH3 আর শৃঙ্খল বরাবর CH3, এটাকে বলা হয় জাইলিন সিস্টেম, জাইলিন, জাইলিন সিস্টেম, জাইলিন। এরও তিনটে নাম, যদি CH3 অর্থতে থাকে অর্থজাইলিন, মেটাতে থাকলে মেটাজাইলিন, প্যারাতে থাকলে প্যারা। তিনটেকে আমরা একসঙ্গে লিখে দিয়েছি, ক্রেসল সিস্টেম, টলুইডিন সিস্টেম আর জাইলিন সিস্টেম। এই হচ্ছে IUPAC পদ্ধতির নামকরণ। বেনজিন বলে 2 বা 3 বা তার বেশি গ্রুপ থাকলে IUPAC পদ্ধতি অ্যাপ্লাই করা হয়, আর দুটো করে একটা করে গ্রুপ থাকলে তার এই লিস্টটা আমাদের সবসময় মাথার মধ্যে থাকবে যে একটা করে গ্রুপ থাকলে তার কী নাম হতে পারে। আচ্ছা, এটা একটা জানলে, এরপরে বাকি আর 1-2 লাইন আছে প্রথম অংশে। লিখুন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, মিলিয়ে দিই, বেনজিন সহ সমস্ত অ্যারোমেটিক যৌগ এই বিক্রিয়াটাতে অংশগ্রহণ করে, সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আগে কারণটা জেনে নিই যে এর আগে আমরা পড়েছিলাম সমস্ত অ্যারোমেটিক যৌগ প্রতিস্থাপন বিক্রিয়া করে, কোনো জুতো বিক্রিয়া করে না। এবার প্রতিস্থাপন বিক্রিয়ার দুটো রূপ আছে, ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক। বেনজিন নিজেই একটা নিউক্লিওফাইল, সেই কখনো নিউক্লিওফাইলটাকে আক্রমণ করে না, সে ঘুরে ইলেকট্রোফাইলকে সহজে
আকর্ষণ করতে পারে। এই জন্য এদের একটাই টাইপের বিক্রিয়া আমরা এখানে পড়ব, সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যার মেকানিজমটা আমাদেরকে জানতে হবে। কলা কৌশল, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কলা কৌশল, মেকানিজম, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কলা কৌশল। আচ্ছা, দুটো ধাপে বিক্রিয়াটা ঘটে। প্রথমে লিখি স্টেপ 1, এই মেকানিজমটা আমাদের জানতে হবে এর পরের অংশের জন্য। আচ্ছা, এক হচ্ছে প্রথমে বেনজিন বলয় একটা ইলেকট্রোফাইলকে ধরতে এলো। ইলেকট্রোফাইলকে আমরা লিখলাম ই প্লাস, ইলেকট্রোফাইলটা হচ্ছে ই প্লাস। ই প্লাসকে বেনজিন বলয় এই যে এইভাবে প্রথমে ধরে নিল ই প্লাসকে। এখন ইটা গিয়ে বলয়ের দু জায়গার কোনো একটা জায়গায় লাগতে পারে। এই বনটা ছিল, এই বনটা ইকে ধরতে এলো, তাহলে ইটা এসে এদিকেও জুড়তে পারে অথবা এদিকে, তুমি যে কোনো একটা জায়গায় লিখো। বাকি দুটো পাই বন্ধন যেমন আছে তাই, এর এই জায়গাতে আমরা ইকে লিখে দিলাম। এই জায়গাতে ই লাগলে এইখানে আসতো একটা প্লাস করবে, অন্য অবস্থানটাতে একটা প্লাস করবে, যাকে আমরা বলি সিগমা কমপ্লেক্স। প্রথমে বেনজিন বলয় ইলেকট্রোফাইলকে ধরলে যে যৌগটা উৎপন্ন করে তাকে বলা হয় সিগমা কমপ্লেক্স, এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। এই বন্ধনীটা এসে এই ইকে ধরলো, তাহলে এর পাশ থেকে সরে গেছে, সরে যাওয়াটা বোঝানোর জন্য সেখানে আমরা একটা কি বসাবো, প্লাসটা বসাবো, প্লাস। এবার দেখাবো সিগমা কমপ্লেক্স রেজোনেন্সের দ্বারা স্টেবিলাইজড হয়ে যাচ্ছে। এই যে আমরা রেজোনেন্সটা দেখাই, ডবল সিঙ্গেল প্লাস এক ঘর সরে এলো, পাই বন্ধনটা এখানে এক ঘর সরে এলো, এদিকে পাই বন্ধন, তখন এই জায়গাতে ডবল বন্ড পড়ে গেল, তখন তার পাশের অবস্থানটাতে প্লাস পড়ে গেল, আর এখানে যেমন ই আছে সেরকম ই থাকবে। আবার একটা রেজোনেন্স হবে, তিনখানা রেজোনেটিং গঠন হবে সিগমা কমপ্লেক্সের। এই যে এখানে প্লাস আছে, পাই বন্ধনটা আবার এক ঘর সরে এলো, এদিকে ডবল বন্ড এদিকে ডবল বন্ড, এই জায়গাটাতে প্লাস আর এখানে বেনজিন বলয় প্রথমে ইলেকট্রোফাইলকে ধরে নিলে এই জায়গাতে একটা কি জুড়ে গেল, ই পড়ে গেল, পাশের কার্বনটায় প্লাস, যেটা রেজোনেন্সের দ্বারা রীতিমতো কী লাভ করে গেছে, স্থায়িত্ব লাভ করে গেছে, রেজোনেন্সের দ্বারা স্থায়িত্ব লাভ করে গেছে। আচ্ছা, এবার স্টেপ 2, এইটা ব্র্যাকেটের মধ্যে রাখো, এই যে তিনটে রেজোনেটিং গঠন এটা ব্র্যাকেটের মধ্যে রাখো। স্টেপ 1, স্টেপ 2, দ্বিতীয় ধাপে উৎপন্ন সিগমা কমপ্লেক্স, এই জায়গাটাতে ই, তার পাশের জায়গাটাতে একটা প্লাস, উৎপন্ন সিগমা কমপ্লেক্স, এখানে একটা হাইড্রোজেন আছে, একে দেখবে বিক্রিয়াটাতে কোনো একটা বেস ব্যবহার করা হয়েছে, বেস বি বলে লিখলাম, ক্ষারক। এই ক্ষারকটা এসে এই হাইড্রোজেনটাকে ধরে নিল, আর এই বন্ধনীটা এখানে এসে ডবল বন্ড করল, এই এইচটা এখানে এসে ডবল বন্ড করল, তখনই আমরা এখানে বসে দিই এই বন্ড আর এখানে একটা আস্ত ডবল বন্ড, ইটা লেগে গেল। ওকে, এই দুটো ধাপের দ্বারা এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে, মানে এর অর্থ বেনজিন বলয়ের একটা এইচকে সরিয়ে এই জায়গাতে একটা ইলেকট্রোফাইল প্রবেশ করলো, এই যে ইলেকট্রোফাইলটা আমরা লিখে দিয়েছি, এটাকেই বলা হয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, সমস্ত অ্যারোমেটিক যৌগের মূল এবং মুখ্য বিক্রিয়াই হচ্ছে এটা, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া।